আমার বাবার ভিখারি গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, 31কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা। শিক্ষায় দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব, বললেন রাষ্ট্রপতি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সজাগ থাকার আহ্বান। এবং রাজধানীতে গণপরিবহন সংকট চরমে। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির অন্তত 500 বাস। আরও গাড়ি আনার পরিকল্পনা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি এবং জেলা প্রশাসক। গাইবান্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের নামাজের পর মঞ্জুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তার নিজ বাড়িতে বসেছিলেন। ঠিক সেই সময় দুটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক ঘরে প্রবেশ করেন তার সাথে কথা বলে, এবং সেই সময় দুর্বৃত্তরা পরপর উপর্যুপরি গুলি চালায়। তৎক্ষণাৎ সেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যান। দুটি মোটরসাইকেলে মুখ ঢেকে রেখে কিছু দুর্বৃত্ত যায়, তাকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। বাড়ির লোকজন সাথে সাথেই মঞ্জুরুল ইসলাম লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। হাতে 3টা এবং বুকের ডান পাশে 2টা গুলি, তার মধ্যে একটা গুলি পিছন দিক দিয়ে বাইর হয়ে গেছে। সিদ্ধান্তে উপনীত হই 7:30টার দিকে যে এমপি মহোদয় আর বেঁচে নেই। এলাকার বিক্ষুব্ধ লোকজন মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবেন বলেও জানিয়েছেন। প্রশাসন কি করলো, তাদেরকে দায়িত্বহীনতার কারণে আমি বলবো যে আজকে এই ধরনের একটা মাননীয় জাতীয় সংসদ সদস্যের এইরকম পরিণতি ঘটলো। হত্যাকারীদের খুঁজে বের করা হোক এবং তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক তাদের 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা আরো বেশি অবরোধ করব। অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেছেন, মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করেছেন, তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে। চেকপোস্ট সব জায়গায় বসেছে, গোটা জেলায় সব জায়গায় মোটরসাইকেল চেকিং চলছে, বিভিন্ন গাড়ি ঘোড়া চেকিং চলছে। যদি দুর্বৃত্ত পাওয়া যায় আমরা তাদেরকে ধরে ফেলবো। ময়নাতদন্ত শেষে মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিয়ে আসা হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। হত্যা ও সন্ত্রাসের যে পথ তারা বেছে নিয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের হত্যার রাজনীতির পথ ধরেই তারা নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের বের করা হবে উল্লেখ করে তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রবাসের সময় আরও থাকছে, খুলনার দোলখোলায় আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে এক নারী পথচারী নিহত। এলাকায় বিক্ষোভ। বিশ্বের বিভিন্ন দেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। এরই মধ্যে 2017 সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলীয়বাসী।
খ্রিস্টীয় নতুন বছরের আগমন উপলক্ষে সিডনির অপেরা হারবারে জমকালো আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে নিউজিল্যান্ডের অধিবাসীরাও। নতুন বছরের আগমন উপলক্ষে নিউজিল্যান্ডের স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে হরেক রঙের আলোয় উদ্ভাসিত হয় অকল্যান্ডের আকাশ। ঘড়ির কাঁটায় ঠিক 12টা 1 মিনিট হতেই বর্ষবরণের উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ডের অধিবাসীরা। সর্বদক্ষিণ মেরুতে অবস্থান হওয়ায় সারা দুনিয়ায় নিউজিল্যান্ডেই প্রথম নতুন বছরের উদযাপন শুরু হয়। এ সময় রঙিন আলোক ছটায় ছেয়ে যায় অকল্যান্ডের পুরো আকাশ। মনোমুগ্ধকর আতশবাজি আর চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে রঙিন হয়ে যায় পুরো এলাকা। দর্শনীয় এই আতশবাজি উপভোগ করতে সেখানে ঢল নামে বিভিন্ন বয়সী হাজারো মানুষের। এর 2 ঘন্টা পরই বর্ষবরণের উৎসবে মেতে ওঠে অস্ট্রেলীয়বাসীরা। খ্রিস্টীয় নববর্ষের আগমন উপলক্ষে সিডনির অপেরা হারবারে এক জমকালো আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। আতশবাজির খেলা উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় স্পিডবোট থেকেও অনেক দর্শক বর্ষবরণের আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন। বর্ষবরণে বর্ণিল সাজে সেজেছে চীনের হংকং শহরও। নতুন বছরকে স্বাগত জানাতে হংকংয়ের রাস্তায় জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ। রাত 12টা 1 মিনিট হতেই বর্ণিল আলোয় ছেয়ে যায় হংকংয়ের পুরো শহর। বর্ষবরণের উৎসবের আয়োজন করা হয় উত্তর কোরিয়াতেও। রাজধানী পিয়ংইয়ংয়ে আলোকসজ্জার পাশাপাশি আতশবাজি প্রদর্শনী করা হয়। বর্ষবরণের উৎসবে মেতে ওঠে জাপানি নাগরিকরাও। স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী টোকিওতে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা। এদিকে বর্ষবরণ উপলক্ষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশ থেকে বিদায় নেয় বছরের শেষ সূর্য। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকত নগরী কক্সবাজারের ঢল নামে লাখো পর্যটকের। শনিবার বিকেল হতে না হতেই সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের 6টি পয়েন্টেই ভিড় করেন দর্শনার্থীরা। পুরনো বছরের সব ব্যর্থতা গ্লানি এই সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেন তারা। সেই সঙ্গে নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে, এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে গত কয়েক বছরের মতো এবারও পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য 3 দিনব্যাপী বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে শুরু হয় কার্নিভালের দ্বিতীয় দিনের আয়োজন। গতকাল সকাল থেকেই লাবণী সুগন্ধা, কলাতলী ও সি ইন পয়েন্টে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পরিবারের সদস্যদের নিয়ে মেতে ওঠেন নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বছরের শেষ সূর্যাস্ত ও 2017 সালের প্রথম সূর্যোদয় দেখতে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে এসেছেন দক্ষিণের সৈকত কুয়াকাটায়। এ উপলক্ষে পরিপূর্ণ সৈকতের সব হোটেল, মোটেল ও গেস্ট হাউস। পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। MA আজিমের তথ্য ও SM সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সমুদ্রকন্যা কুয়াকাটা, যেখান থেকে দেখা যায় সূর্যাস্ত ও সূর্যোদয়। তাই বছরের শেষ দিনটিতে সূর্যাস্ত দেখতে দেশের নানা প্রান্তের মানুষ ছুটে এসেছেন দক্ষিণের সমুদ্র পাড়ে। বিকেল গড়িয়ে সূর্য যখন রক্তিম আকার ধারণ করে, পর্যটকরা তখন বিশেষ এই মুহূর্তের স্মৃতি ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন নিজেকে সূর্যের সাথে ছবির ফ্রেমে বন্দী করতে। সূর্য উদয় দেখার জন্যই মূলত 31 তারিখ এবং 1 তারিখ প্রোগ্রাম করে আসা আমাদের। 10 বছর পর আসার মূল কারণ হচ্ছে এই আজকে সূর্য অস্তটা দেখে তারপর আমরা এখান থেকে চলে যাব। ভালো লাগছে সমুদ্র পাড়ে, খুব সুন্দর, আসে ভালো লাগলো। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের ভিড় ছিল রাখাইন মার্কেটগুলোতেও। দেশি কাপড় কিনতে ব্যস্ত ছিলেন তারা, আর আশানুরূপ বুকিং হওয়ায় দারুণ খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। প্রায় হোটেলেই কনসার্টের আয়োজন করতেছে। 31 উপলক্ষে আমাদের যে আশা ছিল, আশা করি সেরকমই হচ্ছে। আর ইংরেজি বছরের প্রথম দিনে সমুদ্র পাড়ে সব থেকে বড় বালুর ভাস্কর্য তৈরি করবেন শিল্পীরা। আমাদের আবহাওয়া জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটছে, বালু ভাস্কর্যের মাধ্যমে আমরা যেন এই মেসেজটুকু বলে দিতে
পারি। আগত পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। এক্সট্রা পেট্রোল পার্টি এখানে মোতায়েন থাকবে, যাতে পটকাবাজি বা কোনো পর্যটকদের ভয়ভীতি সৃষ্টি না করে এমন কোনো কাজ আমরা এখানে হতে দেব না। এ ব্যাপারে আমরা সবসময় তৎপর থাকব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20,000-এরও বেশি পর্যটক ভ্রমণে এসেছেন কুয়াকাটা। সময় সংবাদ, কুয়াকাটা। এদিকে 31st নাইটকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর থেকেই পুরো রাজধানী জুড়ে তল্লাশি কার্যক্রম শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাগরিক নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারা সহ কূটনৈতিক এলাকাগুলোয় চেকপোস্ট বসিয়ে প্রতিটি যানবাহন তল্লাশি করছে পুলিশ। এলাকার বাসিন্দা ছাড়া অন্য নাগরিকের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ছাড়া অন্যদের চলাচল বন্ধ করা হয়েছে। নগরীর রাস্তায় রয়েছে পুলিশের টহল। পুরনো বছরের বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পুরো নগরী সেজেছে বর্ণিল সাজে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে 31st নাইট উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত পয়েন্টে পুলিশ মোতায়েন করা প্রয়োজন সেই সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। আমরা নগরবাসীরও একটি সহযোগিতা এই ক্ষেত্রে অবশ্যই সবসময় চাই। তারা আমাদের সাথে যদি সহযোগিতা করেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, তাইলে আমরা আশা করছি যে কোনো ঘটনা ঘটবে না এবং 31st-এর বিদায় লগ্ন, যে বর্ষের বিদায় লগ্ন এবং নিউ ইয়ার যে উদযাপন, সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবেই সমাপ্ত করতে পারবো। দর্শক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অবদানের কথা আলোচনা করতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মুক্তিযোদ্ধা এম.এ. মহসিন ভূঁইয়া বীর প্রতীক। বিরতির পর আমরা দেখব তার সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আগে জানিয়েছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অবদানের কথা আলোচনা করতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মুক্তিযোদ্ধা এম.এ. মহসিন ভূঁইয়া বীর প্রতীক। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম.এ. মহসিন ভূঁইয়া বীর প্রতীক। মহসিন ভূঁইয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিজয়ের বীর। আজকের এই বিজয়ের মাসে যদি জানতে চাই যে আপনাদের এই বিজয়ের চেহারাটা কেমন ছিল এই ডিসেম্বর মাসে? অত্যন্ত আনন্দের ছিল, কিন্তু এই আনন্দ আপনি আপনি আসা নাই। মরণপণ চেষ্টা করে জীবন বাজি রেখে তারপরে আমাদের এই যুদ্ধে জয়ী হইতে হয়েছে। আমরা এই সমস্ত যুদ্ধ কইরা, গেরিলা যুদ্ধ কইরা আমরা যখন আগায় দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি, পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, তখন মিত্রবাহিনীরা যোগ দিয়া এই দেশের স্বাধীনতা বিজয় ছিনিয়ে 16 ডিসেম্বর ছিনিয়ে আনা হইল। এই যে আপনারা যখন যুদ্ধে গিয়েছিলেন, আপনারা কি জানতেন যে আপনারা আবার ফিরে আসবেন বা এই যে বিজয় আপনারা অর্জন করেছেন সেটা অর্জিত হবে? আমরা কোনো সময় এই চিন্তা করি নাই যে আমরা বেঁচে আসতে পারবো। মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য এবং বাংলা মাকে স্বাধীন করার জন্য, বাংলার 7.5 কোটি জনগণ ছিল ওই সময়ে, তাদের মুক্তি দেওয়ার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমি জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়েই মুক্তিযোদ্ধার চেতনায় আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধা গ্রুপের মধ্যে আমার গ্রুপে 72 জন লোক ছিল। কিছু লোক কিছুটা কম বুঝলো, তারা আমাদের সঙ্গে থেকে উদ্বুদ্ধ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু যেমন আমরা অনুসরণ করেছি, আমাদের সাথে যারা গেছে তারা আমাকে অনুসরণ করেছে। এইভাবেই মুক্তিযোদ্ধার চেতনাটা 100% হইয়া কার্যকলাপগুলি চলেছে। অনেকে বিভিন্ন পেশা থেকে গেছে, কেউ ছাত্র হিসেবে গেছে, কেউ চাকরিজীবী, কৃষক, শ্রমিক, সমস্ত শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনি তখন কি করতেন? আমি ওই যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত আমি ছাত্র নেতা ছিলাম এবং একটা কলেজের বিপি ছিলাম। সেই কলেজের নাম মনোহরদী কলেজ, এলাকা নরসন্দী। আপনি ছাত্রদেরকে সংগঠিত করে নিয়েছিলেন না আপনি একাই গিয়েছিলেন? আমি একা যাইনি। আমার প্রথম আমি
সংগঠন করছি মনোহরদি সংগঠন করে ছোট একটা গ্রুপ বানায়া ওইখানে ছিল 12 জন, তাকে প্রস্তুতি করে পাঠায় দিয়া আমার জন্মস্থান এলাকা রূপগঞ্জ উপজেলায় আইসা আমার গ্রামের এলাকা, আমার যে হাই স্কুল আগে পড়তাম এই এলাকা থেকে লোক সংগ্রহ আমি করেছি। তাদেরকে কিভাবে আপনি একত্রিত করেছেন এবং কিভাবে উদ্বুদ্ধ করেছেন, প্রস্তুত করেছেন? আমি শুধু একটা কথাই বলেছি, মুদ্রা কথা এটা আমার, যে এই যে দেশের মধ্যে অনাচার অত্যাচার করতেছে, মানুষ মারতেছে, ঢাকা তো শুনতেছে মারতেছে, আরো মারবে, এটা তো দেখতো, এটা তো বুঝো। তো তোমরা যদি এটা বুঝো এবং জানো, তোমরা যুবক, বুড়ারা এটা পারবে না, আমরা এটা পারবো। মরতে তোমাদের একদিন যে হবে এটা স্বীকার করো, স্বীকার করি তো মরে যাও, বা মরার মতো মরো। এইভাবে তারা রাজি হয়েছে এবং তারা 100% আমি যেরকম চেতনা হয়েছে আমার মধ্যে, ওই আমার সঙ্গে যারা গেছে তাদের মধ্যেও চেতনা হয়েছে। এই যে আপনার বীর প্রতীক খেতাব, এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। আমার মনে হয় আমার কার্যকলাপ এটা পেয়েছি এবং সরকার সেটা দিয়েছে। উল্লেখযোগ্য একটা ঘটনা হলো চিটাগাং রোড হইতে নরসিংদী মধ্যখানে 5 রকি কইরা একটা জায়গার নাম আছে, একটা ব্রিজ, সেটা আমরা ভেঙে অনেক মিলিটারি আর্মি এখানে মৃত্যু হয়েছে, 3টা ট্রাক ছিল, মৃত্যু হয়েছে। এটা একটা বড় ঘটনা হয়ে গেছে। এইটা ছাড়া আরেকটা ঘটনা, এইখানে 11 জন না 13 জন মিলিটারি ছিল। এটা আমার নিজস্ব ইউনিয়ন বলাবো, ওইখানে তারা একটা ক্যাম্প, আমার ক্যাম্প ছাড়া অন্য একটা ক্যাম্প আক্রমণ করছিল, একটা মুক্তিযুদ্ধ মারা গেছে। তো ওইখানে গিয়া 2 দিক দিয়া যখন আমি অপারেশন লাগাইলাম, তখন একটা বাইচে যাইতে পারে না। এটা একটা বিরাট নাম হয়ে গেছিল আমার, যেটা এই রূপগঞ্জ থানার মধ্যে একটা বিরাট নাম হয়েছিল। ইয়ার আগে এত ভাবে সামনাসামনি যুদ্ধ করে যে মারছে এই প্রমাণ নাই। এটা আমি মনে করি একটা উল্লেখযোগ্য ঘটনা, হয়তো বা এটা চিন্তা করছে। এই ছাড়া আমি শুধু একা কাঞ্চন বাজার করে নাম নবাব আসকারি মিল হইতে বাজার করতে আসছে মিলিটারি ওই 2 জন, আমি একাই এটা শেষ করছি। 2টারে শেষ করছি কেমনে, আমার সাহসের বলে। চাদুরগাঁওতে গেছি স্ট্যান্ডগান সাথে, তারা তো চিন্তা করেন, বুঝতে পারেনি যে এই লোকের কাছে এটা আছে। আমি তো 2 হাত 3 হাত সামনে গিয়ে তারাতে শেষ করে দিয়ে আমি চলে গেছি। মুক্তিযুদ্ধে আপনারা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, বিজয় ছিনিয়ে আনার পরে, সেই উদ্দেশ্য আজকে এই 45 বছর পর আপনার কি মনে হয় যে বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছচ্ছে? এইটা মোটামুটি আমি মনে করি 50% হয়েছে, আর আগায় যাইতেছে। 100% একদিন হবে ইনশাল্লাহ, আমি আশা করি। এবং সবচেয়ে বড় দাবি আমার বর্তমান সরকার, মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে এইটুকু, যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভালো করে সরকারের মাধ্যমে এটা গইরা লিস্টিভুক্ত কইরা সিলেকশন কইরা ক্লাসের জন্য সিলেকশন করে দেওয়া হোক। পরবর্তী প্রজন্ম যেন জানে মুক্তিযোদ্ধাটা কি এবং কেমন করে কত কষ্টের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, এটা যেন যুগ যুগ ধরে চলে। এটা একটা ইতিহাসের বইয়ের মধ্যে লিস্টিভুক্ত করা হোক, এটা আমার একটা বিরাট আবেদন। আপনি কি বলছেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস যে বলছেন যে সঠিক ইতিহাস নেই, এটা কেন এরকমটা হয়েছে? এক কথায় বলতে গেলে আমি কইব যে একটা লোকের জন্য হয়েছে, এটা শুধু মোস্তাক। এই মোস্তাকের জন্যই সমস্ত গোলমাল হয়ে গেছে। কেমন করে? কারণ সে পদলোভী হয়েই অন্য যে মিলিটারি আছে, মুখ আছে, এটা সংযোগ করেই এই জিনিসটা করছে। জাতির পিতার বংশশ্রদ্ধা শেষ করলো, জাতির পিতাকে শেষ করলো। আজকে যদি জাতির পিতা থাকতো, উনি কত আনন্দ হইতো, আমরা কত আনন্দিত হইতাম উনির সামনে থাকলে। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। উনি থাকলে যে কি হইতো, এটা যারা মুক্তিযুদ্ধ মনে প্রাণে করে তারা বুঝতে পারবে যে উনি জাতির পিতা থাকলে আজকে কি হইতো, কি আনন্দ লাগতো। পাওয়াটা সবচেয়ে বড় কথা না। পাওয়ার জন্য কোনো মুক্তিযুদ্ধ যায় নাই, চাওয়ার জন্য কোনো মুক্তিযুদ্ধ যায় নাই। আজকে যারা সুখে শান্তিতে বাংলাদেশ থাকবে এবং সমস্ত বাংলাদেশ, আগে ছিল 7.5 কোটি, এখন 15 কোটি, তারা যদি সুখ শান্তিতে থাকে, তাইলে আমাদের মুক্তিযুদ্ধের যে কার্যকলাপ
সেটা আমি মনে করি 100% প্রতিষ্ঠিত হইল। আজকের এই দিনে আপনাদের এই অনুভূতিটা আমাদের নতুন প্রজন্ম যেন ধারণ করতে পারে, সেই আশা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অবদানের কথা আলোচনা করতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মুক্তিযোদ্ধা এম.এ. মহসেন ভূঁইয়া বীর প্রতীক। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত নির্বাচন কমিশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পূর্ব শর্ত হল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, 4 নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1973 সালে শেরেবাংলা নগরে অবস্থিত বর্তমান ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব ও মতামত তুলে ধরছেন। এসব মতামত ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আমি আশাবাদী। তবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয়। রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি প্রক্রিয়াগত পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। প্রবাসের সময় আরও থাকছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ডাক পেয়েছেন তাইজুল ও শুভাশিস। শিক্ষাকে দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মান নিয়ে কেবল সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করতে হবে বিশেষজ্ঞদের। শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব 2017 উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে মেরিন একাডেমির 51তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার সূচি ও 6 ঘণ্টায় উন্নতিকরণ এবং বাংলায় ইন্টারনেট পরিচালন পদ্ধতি ডোমেইন বাংলার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব 2017 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেন শেখ হাসিনা। ব্রেইল বইও হাতে পেয়েছে দৃষ্টি প্রতিবন্ধীরা। নতুন শিক্ষাবর্ষে 36 কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে করব, কিন্তু সেই দারিদ্র্য মুক্তি ঘটবে যদি আমরা এদেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি। তার শিক্ষাই হচ্ছে দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। পরীক্ষা পদ্ধতি আর শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করলে এই খাত এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্লাস থেকে কয়েকজনকে আলাদা করে তাদের আলাদাভাবে কোচিং করানো, আলাদাভাবে পড়ানো, আলাদাভাবে তৈরি করা এবং তারপরে তারা বৃত্তি দেবে, তার মধ্যে থেকে বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেখানে বৃত্তি পাবে আর বাকিরা বঞ্চিত থাকবে, এটা কেন হবে? এই বৈষম্যটা থাকা উচিত না। আর সেই সাথে সাথে পড়াশোনার মান নিয়ে যারা প্রশ্ন তুলেন তাদের আমি বলবো, মানের মাত্রাটা কি সেটার ব্যাখ্যা আমরা এখনো পাইনি। যারা এই প্রশ্নটা তুলেন তাদের কাছ থেকে যদি মানের মাত্রাটা আমরা পেতাম আর তারাও যদি একটু ভলান্টিয়ার সার্ভিস দিতেন, যে কোন কোন এলাকায় মাত্রা ঠিক নাই সেখানে গেলেন, দেখলেন, তাদের একটু পড়ালেন, একটু সময় খরচ করলেন, তাহলে আমরা খুশি হতাম। এরপর চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 51তম ব্যাচের 259 জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন
প্রশিক্ষণ প্যারেড ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে নৌ ক্যাডেটদের কাজ করার আহ্বান জানান তিনি। স্ব কর্মস্থলে নিজের দেশের পরে 1996 সালে চট্টগ্রামে স্থাপন করা বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক কেন্দ্রের সম্প্রচার সূচি 6 ঘন্টায় উন্নীতকরণ কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা এবং উত্তরাধিকার সবশেষ বাংলায় ইন্টারনেট পরিচালন পদ্ধতি ডোমেইন বাংলার আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন শেখ হাসিনা। বলেন, এর মাধ্যমে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে। বাংলা চালুর ফলে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। এই গভর্নমেন্ট তৈরি করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে যে পদ্ধতি দরকার, এই বাংলা তার জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করবে। যখন আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করতেন। যারা সমালোচনায় মুখর ছিলেন এখন তারা নিজেরাও এই বাংলা ব্যবহার করে তার সুফল ভোগ করবেন। নতুন বছরের প্রথম দিন থেকেই ডোমেইন বাংলা গ্রাহক নিবন্ধনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন বছরের প্রথম 3 মাস হবে দলের ঘর গোছানোর কর্মসূচি। শনিবার দুপুরে ধানমন্ডিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়াই করতে হবে। আগামী 3 মাস 100 দিনের নতুন বছরের কর্মসূচি হবে ঘর গোছানোর কর্মসূচি। আমাদের বড় দলে, বড় পরিবারে ছোটখাটো কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো কলহকুন্দল নিরসন করে আমরা আমাদের নেতৃত্বকে একটা সুসংগঠিত সুশৃঙ্খল আওয়ামী লীগ উপহার দেব। আগামী নির্বাচনও বিজয়ী হতে হবে এবং সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বিজয়ী হতে হবে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা তাদেরকে শ্রদ্ধা করে সেজন্য মানুষকে দিয়ে একটা সার্চ কমিটি গঠন করা হোক। এই সার্চ কমিটি তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতৈক্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করুক। এদেশে এখন অনেক মানুষ আছে যিনি নিরপেক্ষ, এদেশে অনেক মানুষ আছে যিনি যোগ্য, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। একটা অবাধ সকলদের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক। আগুন, সন্ত্রাস ও সব ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর বকশীবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমি এই কথাটা সবসময় বলি, প্রাসঙ্গিক বলে বলছি। শিক্ষা বলেন, কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, খাদ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ, তথ্য প্রযুক্তি, সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিশ্বের দরবারে একজন নন্দিত নেত্রী। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এত কিছুর পরে এত আগুন, সন্ত্রাস, এত কিছুর পরে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত মজবুত অবস্থানে বাংলাদেশ। ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন পদ্ম বলেন বাংলাদেশকে যে অনেক সূচকে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে। যেই বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশে এখন কিসিঞ্জার, যেই কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি বলেছেন, সেই কিসিঞ্জার, হেনরি কিসিঞ্জার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে হত্যা চেষ্টার সময় গুলিতে নিহত হয়েছেন পথচারী এক নারী। শনিবার সকালে নগরীর দোলখোলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সহ স্থানীয় এলাকাবাসী। এদিকে নিহত শিপ্রা কুন্ডুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। কারোর কোনো বিচার দরকার নেই, আমার মা শান্তিতে মারা গেছে, আমার কারোর বিরুদ্ধে কোনো প্রকার কোনো
অভিযোগ নেই। খুলনা মেডিকেলের লাশঘরের সামনে নিজের মনের ক্ষোভ এভাবেই প্রকাশ করছিলেন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত শিপ্রা কুণ্ডুর ছেলে অভিজিৎ কুণ্ডু। বাড়ির পাশে দোলখোলা শীতলাবাড়ি মন্দির থেকে পুজোর ফুল আনার পথে লাশ হয়ে ফেরেন শিপ্রা। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর 27 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডে মাহমুদ ডন সকাল 11:15 শীতলাবাড়ি মন্দিরের সামনে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী শিপ্রা কুণ্ডুর বুক ভেদ করে বেরিয়ে যায়। পরে খুলনা মেডিকেলে তার মৃত্যু হয়। ডনের দাবি, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। যারা মাদক এবং সন্ত্রাস এবং আপনার এই চাঁদাবাজি ছিনতাইয়ের সঙ্গে জড়িত, আমি বরাবর এদের প্রতিবাদ করছি। আমার মনে হয় এই সন্ত্রাসী গ্রুপটাই, আমি নির্দিষ্ট করে কারো নাম বলতে চাই না, এটা প্রশাসন যারা আছে, গোয়েন্দা সংস্থার লোকজন এটা খুঁজে বের করুক। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ এলাকাবাসী। এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের ভিতরে দিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসুক। এটা যেন দায় সারা গোছের না হয়, এটা যেন গতানুগতিক না হয়। পুলিশ এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য অভিযান অব্যাহত রাখার কথা জানান। এখনো পর্যন্ত তাকে টার্গেট করে আসছিল, এটুকু জানা গেছে। কারা করেছিল, কি কারণে করছিল, এটা খুঁটিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানাবো আমরা। নগরীর দোলখোলা এলাকার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী শিপ্রা কুণ্ডুর এক ছেলে ও এক মেয়ে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। শেষ হলো হাজারীবাগের চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তরে সরকারের দেয়া আলটিমেটামের সময়সীমা। তবে সব ট্যানারি সাভারে স্থানান্তর সম্ভব না হলেও আজকের পর হাজারীবাগে কাঁচা চামড়া ঢোকার বিষয়ে নতুন করে কোনো আবেদন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে বর্জ্য শোধনাগারের 2টি মডিউল প্রস্তুত হলেও সাভারে শেষ হয়নি অধিকাংশ ট্যানারির অবকাঠামো নির্মাণের কাজ। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের বিষয়ে 5-6 দফা আলটিমেটামের পরও এখনো অর্ধেকের বেশি কারখানা স্থানান্তর হয়নি সাভারে। ট্যানারি শিল্প মালিকরা বলছেন 154টি শিল্প ইউনিটের মধ্যে 50 থেকে 55টি সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ শুরু করতে পারবে। এসব কারখানার ওয়েট ব্লুর কাজ নতুন শিল্পনগরীতে করা হলেও ফিনিশিং এর কাজ হবে হাজারীবাগেই। কাঁচা ট্রিমিং, কাঁচা ওয়েস্টেজ, সলিড ওয়েস্ট, এগুলোই হলে ড্রয়িংয়ের সবচেয়ে বেশি সমস্যা করে, দুর্গন্ধটা ছড়ায়। এই জিনিসটাই সেখানে করার মতো পরিবেশ হয়েছে, কিন্তু পুরোপুরি হয় নাই। এদিকে 31শে ডিসেম্বরের পর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশের বিষয়ে নতুন করে কোনো আবেদন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বিটিএ। হাজারীবাগে যদি একটা ট্যানারি 3 থেকে 400 পিস চামড়া প্রতিদিন প্রসেস করতে পারতো, সেখানে কিন্তু তারা এখন 1000-1200 পিস প্রসেস করাটা খুব সহজ হয়ে গেছে। সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে, এই সময়সীমার ভিতরে আমরা রাখার চেষ্টা করব যেন কাঁচা চামড়া আর হাজারীবাগে না আসে। অন্যদিকে সাভারের শিল্পনগরীর আলোচিত স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের 2টি মডিউল চালু হলেও পুরোপুরি শোধন হচ্ছে না বর্জ্য। 35টা ট্যানারি ফুল সুইং এ তারা ওয়েট ব্লো মেশিন চালু করছে। প্রতিদিন যেখানে আমি আশা করেছিলাম 10,000 বর্জ্য পাবো, পাচ্ছি 3,000 কিউবিক মিটার। এই 7,000 পাইতে গেলে আমার মিনিমাম 40টা ট্যানারি তাদের প্রোডাকশন ক্যাপাসিটি আসতে হবে। সাভারে এখন পর্যন্ত 36টি কারখানা স্থায়ী বিদ্যুৎ সংযোগ পেলেও গ্যাস সংযোগ পায়নি কোনো কারখানা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও খ্রিস্টীয় বর্ষবরণের খবর। নতুনের জয়গানে পুরনোকে বিদায় জানাতে প্রস্তুত নিউ ইয়র্ক। এবছর বিশ্বখ্যাত টাইম স্কোয়ারে বিগ অ্যাপল খ্যাত ক্রিস্টাল বল নামাতে বৈদ্যুতিক বোতাম টিপবেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। সাথে থাকবেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। নববর্ষবরণকে ঘিরে টাইম স্কোয়ারে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পেছনের সব দুঃখ, কষ্ট, না পাওয়ার বেদনা আর ব্যর্থতাকে পরাজিত করে সম্ভাবনার ভবিষ্যৎ রচনার আশায় বুক বেঁধেছেন প্রবাসীরাও। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। জীবন শুধুই অবিরাম চলার পথ। শত বাধা বিঘ্ন এড়িয়ে জীবনের সফলতায় সংগ্রাম আর ধাপে ধাপে এগিয়ে চলা স্বপ্ন ঘেরা গন্তব্যে। নতুন বছরকে বরণ করে নিতে তাই শ্রান্তি নেই এতটুকু। অভিবাসীদের স্বর্গরাজ্য নিউ ইয়র্কও প্রস্তুত। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই টাইম স্কোয়ারে উন্মুক্ত বিশ্বমঞ্চে চলছে বর্ষবরণ অনুষ্ঠানমালার প্রস্তুতি। 2017 প্রথম প্রহরে বিগ অ্যাপল নামে পরিচিত 12 ফুট ব্যাসের 11,875 পাউন্ড ওজনের বিশাল আলো ঝলমলে স্ফটিক গোলক 70 ফুট দণ্ড বেয়ে নেমে আসবে আশীর্বাদ হয়ে। 2,688টি ত্রিভুজ আকৃতির কাচখণ্ডে তৈরি এ বলটিতে জ্বলবে নানা রঙের 32,256টি এলইডি বাতি।
পরিবারের সবাইকে নিয়ে একসাথে নতুন বছর বরণ করবে নিউ ইয়র্কবাসী। নববর্ষ বরণে তৈরি প্রবাসীরাও। 31st নাইটে চার্লসটনে হ্যাং আউট করতে বেরোবো, লাইক বেসিক্যালি থিঙ্কিং অফ লাইক আমরা যেটা করি 31st নাইটে আমরা কয়েকটা জায়গায় ঘুরি ফ্রেন্ডরা প্লাস মানে আমাদের সিনিয়র জুনিয়র ভাইরা যারা আছে মিলে করে। এই বছরের যত ভুলভ্রান্তি আছে সেগুলোকে শুধরে নিতে চাবো নতুন দিনের প্রত্যাশাতে, অ্যাটলিস্ট যাতে সবকিছু পিছনে ফেলে নতুন দিনের আশায় আগানো যায়, সামনে এগিয়ে চলতে পারি। নিউ ইয়র্কের নিরাপত্তায় সন্তুষ্ট বললেন তারা। নিউ ইয়র্কে যে মোটামুটি ভালো একটা পজিশন আছে নিরাপত্তার, আরো যাতে জোরালোভাবে নিরাপত্তা থাকে এটা আমরা নতুন বছরে আরো আশা করব। সারা বিশ্বের 10 লাখেরও বেশি দর্শনার্থী টাইম স্কোয়ারে উপভোগ করবেন নববর্ষের মহেন্দ্রক্ষণ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20-র জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম ও শুভাশিস রায়। প্রায় 9 মাস পর টি20 খেলবে বাংলাদেশ। সবশেষ গত মার্চে টি20 বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার শেষ ম্যাচটি দলের শুধু আল আমিন হোসেন ছাড়া সবাই আছেন এবারের প্রথম টি20 স্কোয়াডে। হ্যামস্ট্রিং চোটের কারণে বাদ পড়া মুশফিকের পরিবর্তে দলে আছেন নুরুল হাসান সোহান। এছাড়া টি20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার শুভাশিস রায়। বাজে ফর্মের মধ্য দিয়ে গেলেও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার। দলের অন্য সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, ইমরুল, সাব্বির, মোসাদ্দেক, রুবেল, তাসকিন, শুভাগত ও মোস্তাফিজ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামী মঙ্গলবার প্রথম টি20তে মাঠে নামবে বাংলাদেশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। 31কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা। শিক্ষায় দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব, বললেন রাষ্ট্রপতি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সজাগ থাকার আহ্বান। এবং রাজধানীতে গণপরিবহন সংকট চরমে। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির অন্তত 500 বাস। আরও গাড়ি আনার পরিকল্পনা। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।